ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি শরীফুদ্দিন আছি তোমাদের সাথে। আজকে আমরা পড়ব হলো ভাব ও কাজ। লিখেছেন হলো কাজী নজরুল ইসলাম। এটি কিন্তু একটি প্রবন্ধ, এটি কিন্তু গল্প নয়। আমরা লাইন বাই লাইন পড়ব এবং পড়ার শেষে তোমাদেরকে আমি মূল ভাবটা দিয়ে দিব। ধৈর্য সহকারে দেখতে থাকো। আশা করি তোমাদের যত সমস্যা আছে সমাধান হয়ে যাবে। শুরু করতে পারি। ভাব আর কাজ সম্বন্ধটা নিকটবুধ হইলেও আদতে এ জিনিস দুইটাই কিন্তু আসমান জমিন তফাত। বলতেছে ভাব ও কাজ দুইটা নিকটবর্তী একটা জিনিস হইলেও এর মধ্যে আসমান জমিন তফাত আছে। ভাব জিনিসটা হইতেছে পুষ্পবিহীন সৌরভের মতো, অর্থাৎ পুষ্পবিহীন সৌরভ, অর্থাৎ ফুল নাই কিন্তু সুগন্ধ আছে, এইরকম জিনিসটা হলো ভাব। আর একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র। ভাবটা কি? যে একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র। তাই বলিয়া কাজ মানে যে সৌরভবিহীন পুষ্প, এইরকম না কিন্তু। কাজ মানে যে ফুল ছাড়া, সুগন্ধ ছাড়া ফুল, এইরকম না। ইহা যেন কেহ মনে করিয়া না বসেন। কাজ জিনিসটাই ভাবকে রূপ দেয়, ইহা সম্পূর্ণ বস্তু জগতের। এখানের মূল কথাটা হলো যে ভাব জিনিসটা হলো নিজে নিজে চিন্তা করা একটা আত্মিক বিষয়, যেটা বাইরে প্রকাশ হয় না। কিন্তু কাজ জিনিসটা হলো বস্তু জগতে, বাইরের জগতে রূপ নেই, বাইরের জগতে প্রকাশ পায়। পরবর্তীতে, তাই বলিয়া ভাবকে যে আমরা মন্দ বলিতেছি বা নিন্দা করিতেছি তাহা নহে। ভাব জিনিসটা খুব ভালো। আমরা এটাকে ব্ল্যাক করে নিই, তাহলে একটু ভালো দেখা যায়। মানুষকে কবজায় আনিবার জন্য তাহার সর্বাপেক্ষা কোমল জায়গায় ছোঁয়া দিয়া তাহাকে মাতাইয়া না তুলিতে পারিলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না, বিশেষ করিয়া আমাদের এই ভাব পাগলা দেশে। বলতেছে যে মানুষকে যদি ভাবের মধ্যে নিয়ে যাওয়া যায় তাহলে তাকে দ্বারা অনেক কাজ করানো যায়। কিন্তু শুধু ভাব লইয়াই থাকিব, লোককে শুধু কথাই মাতাইয়া মুশকুল করিয়া রাখিব, এও একটা মস্ত বদখিয়াল। এই ভাবকে কার্যের দাসরূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের কোনো সার্থকতাই থাকে না। তাহা ছাড়া ভাব দিয়া লোককে মাতাইয়া তুলিয়া যদি সেই সময় গরমাগরম কার্য সিদ্ধ করাইয়া লওয়া না হয়, তাহা হইলে পরে সে ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যায়। দেখো, এই যে কর্পূর জিনিসটা কি জানো? তোমরা তো হয়তো বা বুঝবে না, একটু বড় হলে বুঝবে। কঠিন কার্বন ডাইঅক্সাইড, কর্পূর, নিশাদল, এগুলো হলো মূলত উদায়ী পদার্থ। উদায়ী পদার্থ বুঝবা না হয়তো বা, অর্থাৎ যে সকল পদার্থকে তাপ দিলে যে সকল কঠিন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত না হয়ে বাষ্পে পরিণত হয়, সেই সেগুলো হলো উদায়ী পদার্থ। আচ্ছা, তোমরা বিষয়গুলো নাও বুঝতে পারো। আচ্ছা, আমরা পরবর্তী অংশে আসি। অবশ্য এখানে কার্যসিদ্ধি মানে স্বার্থ সিদ্ধি নয়। যিনি ভাবের বাঁশি বাজাইয়া জনসাধারণ করে গণকে নাচাইবেন, তাহাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হইতে হইবে। তিনি লোকদিগকে সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগাইয়া তুলিবেন মানুষের কল্যাণের জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয়। বলতেছে যে ভাবকে জাগায় তুলবেন মানুষের উপকারের জন্য, কল্যাণের জন্য, কিন্তু নিজের স্বার্থ উদ্দেশ্য সফল করার জন্য আসলে না। তাহাকে একটা খুব মহত্তর উদ্দেশ্য ও কল্যাণ কামনা লইয়া ভাবের বন্যা বহাইতে হইবে, নতুবা বানভাসির পর পলিপাড়ার মতো সাধারণের সমস্ত উৎসাহ ও প্রাণ একেবারে কাদাডাকা পড়িয়া যাইবে। এই জন্য কেহ কেহ বলেন যে লোকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া পাপ। বলতেছে লোকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া পাপ। কেননা অনেক সময় অনুপযুক্ততা প্রযুক্ত ইহা হইতে সুফল না ফলিয়া কুফলই ফলে।
আগে হইতে সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া বা কার্যক্ষেত্র তৈয়ার রাখিয়া তবে লোকদিগকে সোনার কাঠের ছৌয়া দিয়া জাগাইয়া তুলিতে হইবে, নতুবা তাহারা যেন জাগিয়া দেখিবে যে তাহারা অনর্থক জাগিয়াছে, কোনো কার্য করিবার নাই। তখন মহাবিরক্ত হইয়া আবার ঘুমাইয়া পড়িবে এবং তখন আর জাগাইলেও জাগিবে না, কেননা তখন যে তাহারা জাগিয়া ঘুমাইবে এবং জাগিয়া ঘুমাইলে তাহাকে কেহই তুলিতে পারে না। তাহা অপেক্ষা বরং পূর্ণকম্ভের নিদ্রা ভালো, সে ঘুম ঢোলবাঁশি বাজাইয়াও ভাঙানো বিচিত্র নয়। এ একটা মস্ত সত্যি কথা, তাহা এতদিন আমরা ঠেকিয়া শিখিয়াছি। এই যে সেদিন একটা হুজুগে মাতিয়া হুড় করিয়া হাজার কতক স্কুল কলেজের ছাত্রদল বাহির হইয়া আসিল, কই তাহারা তো তাহাদের এই সৎ সংকল্প, এই মহত্ত্বকে স্থায়ী রূপে বরণ করিয়া লইতে পারিল না। কেন এমন হইল? তিনি একটা ছাত্রদের আন্দোলনের কথা হয়তো বা বলতেছেন। তৎকালীন আন্দোলন সম্বন্ধে আমার এই মুহূর্তে সেই আন্দোলন সম্বন্ধে ধারণা নেই, যেটা সে উল্লেখ করতেছেন। কেন এমন হইল? একটা সাময়িক উত্তেজনার মুখে এই ত্যাগের অভিনয় করিতে গিয়া স্পিরিটকে কি বিশ্রীভাবেই না মুখ ভেসকানো হইল। আচ্ছা, এই যে স্পিরিট মানে হলো স্পৃহা বা উদ্দীপনা। এই যে আমরা ২৪-এর আন্দোলনে আমরা দেখছি না যে যেভাবে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, তার জন্য যে আমাদের মধ্যে একটা স্পৃহা, একটা অনুপ্রেরণা, একটা উদ্দীপনা ছিল, সেটারই একটা সিনোনিম বা প্রকাশ করার শব্দ হলো স্পিরিট। যাহারা শুধু ভাবের চোটে না বুঝিয়া না শুনিয়া শুধু একটু নামের জন্য বা বদনামের ভরে এমন করিয়া তাহাদের স্পিরিট বা আত্মার শক্তির পবিত্রতা নষ্ট করিল, তাহারা কি দরকার পড়িলে আবার কাল এমনি করিয়া বাহির হইয়া আসিতে পারিবে? আজ যাহারা মুখে চাদর জড়াইয়া কল্লাকার ত্যক্ত বিশ্ববিদ্যালয়ে আবার মুখটি চুন করিয়া ঢুকিল, কাল দেশের সত্যিকার ডাক আসিলে তাহারা কি আর তাহাতে সাড়া দিতে পারিবে? এইখানের যে ঘটনাটা, সেই ঘটনা সম্বন্ধে আসলে বিস্তারিত বলা নাই। হয়তোবা কোনো ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো একটা আন্দোলনে অংশগ্রহণ করছিল, পরবর্তীতে তারা বুঝতে পারে যে আন্দোলনটা যৌক্তিক না, এরকম কোনো কিছু হতে পারে, যার কারণে বলতেছে যে যদি সত্যিকারের ডাক আসে তখন কি তাহারা সাড়া দিতে পারিবে? হঠকারিতা করিয়া একবার যে ভুকটা ভুগিল বা ভ্রম করিল, তাহার ওই অনুশোচনাটা তাহারা কিছুতেই মন হইতে মুছিয়া ফেলিতে পারিবে না। বাহিরে যতই কেন লাপরোয়া ভাব দেখাক না, এখন সত্যিকারের ডাক শুনিয়া প্রাণ চাইলেও সে লজ্জায় তাহাতে আসিয়া যোগদান করিতে পারিবে না। এই রূপে আমরা আমাদের দেশের প্রাণশক্তি, এই তরুণদের স্পিরিটকে কুব্যবহার আনিয়া মঙ্গলের নামে দেশের মহাশত্রুতা সাধন করিতেছি নাকি? রাগিবার কথা নয়, এখন ইহা রীতিমতো বিবেচনা সাপেক্ষ। আমাদের এই আশা ভরসার স্থল যুবকগণ এত দুর্বল হইলে কিরূপে বা কেমন কাপুরুষের মতো ব্যবহারই বা করিল কেন? সে কি আমাদেরই দোষে নয়? সাপ লইয়া খেলা করিতে গেলে তাহাকে দস্তুর মতো সাপুড়ে হওয়া চাই, শুধু একটু বাঁশি বাজাইতে পারিলেই চলিবে না। আজ যদি সত্যিকারের কর্মে থাকিত দেশে, তাহা হইলে এমন সুবর্ণ সুযোগ মাঠ মাঝে মারা যাইত না। বিষয়টা আসলে আমি বুঝতে পারতেছি না, বা এখানে স্পষ্ট করে বলা নাই যে কোন আন্দোলনের সময়কার ঘটনা বলা হচ্ছে, যার কারণে আসলে তোমাদেরকে আমি সেই প্রেক্ষাপটটা আসলে বলতে পারতেছি না। তবে এমন একটা ঘটনা এখানে ঘটেছে, দেখা যাচ্ছে যে কিছু ইউনিভার্সিটির স্টুডেন্ট একটা আন্দোলনে যাওয়ার পর পিছপা হয়েছিল, যার ফলে এই যে বলা হচ্ছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, যে কথাটা দিয়ে আমি আমার ভিডিওটি শুরু করেছিলাম, এরকমই যে তুমি একটা কাজ করিতে গেলা, একটা আন্দোলনে গেলা, একটা সংগ্রামে গেলা, একটা মিছিলে গেলা, হরতালে গেলা, কিন্তু পরবর্তীতে আসলেই বুঝতে পারলা যে আসলে এটা যৌক্তিক না,
মানুষ তো তার যৌক্তিক দাবি নিয়ে সামনে আগায়। এই যে এখন ক্রমেই আন্দোলন হচ্ছে, ২৪ আন্দোলনের পর, জুলাই আন্দোলনের পর দেখা যাচ্ছে যে বিভিন্ন আন্দোলন সামনে আসছে। কিন্তু যখন তারা বুঝতে পারতেছে যে আন্দোলনগুলো আসলে যৌক্তিক না, তখন কিন্তু তারা আবার ফিরে আসছে। যেরকম আমরা দেখছিলাম হলো আনসারদের যে আন্দোলন ছিল, সেরকম দেখলাম যে আনসারদের আন্দোলনকে পরবর্তীতে শিক্ষার্থীরা প্রতিহত করে, বোঝাতে চায় যে আসলে এটা যৌক্তিক নয়, তারা যৌক্তিক আন্দোলন নিয়ে আসলে আসেনি। আচ্ছা, ওই রাজনৈতিক ব্যাপারে আমরা যাচ্ছি না, আমরা আমাদের পড়ায় ফিরে আসি। কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম হলো আজ যদি এখানে ত্যাগী অনেক আছেন দেশে, কিন্তু কর্মীর অভাব বা তথাকথিত কর্মী নামে অভিহিত লোকদের সত্য সাধনের অভাবে তাহারা কোনো ভালো কাজ আর কোনো মন্দ আর কোনো অর্থ দিতে চাহেন না, বা অন্য কোনরূপ ত্যাগ স্বীকার করিতেও রাজি নন। কি করিয়া হইবেন? তাহারা তাহাদের চোখের সামনে দেখিতেছে যে কত লোকের কত মাথার ঘাম পায়ে ফেলে ধন দেশের নামে কল্যাণের নামে আদায় করিয়া বাজে লোকে নিজের উদর পূর্ণ করিতেছে। যাহারা সত্যিকার দেশকর্মী, সে বেচারা সত্যি কথার স্পষ্টভাবে বলিতে গিয়া এইসব কর্মীর কারচুপিতে পুয়াল চাপা পড়িয়া গিয়াছে। বেচারারা এখন ভালো বলিতে গেলেও এইসব মুখোশ পরা ত্যাগী মহাপুরুষগণ হট্টগোল বাঁধাইয়া লোককে সম্পূর্ণ উল্টো বুঝাইয়া দিয়া তাহাকে একদম খেলো ঝুটা ইত্যাদি প্রমাণ করিয়া দেন। সহজ জনসাধারণের সরল মন এইসব ধার ধরিতে পারার দরুন তাহাদের মন অতি অল্পেই এই সত্যিকার কর্মীদের বিরুদ্ধে বিষাইয়া উঠে। দশচক্রে ভগবান ভূত কথাটা মস্ত সত্যি কথা। তাহলে এখন উপায় কি? এখন সহজ উপায় এই যে এখন হইতে জনসাধারণের বা শিক্ষিত কেন্দ্রের উচিত ভাবের আবেগে অতিমাত্রায় বিহ্বল হইয়া কাণ্ড ভালো মন্দ জ্ঞান হারাইয়া না ফেলা। অর্থাৎ বর্তমানে এখনকার কাজ হলো যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার পূর্বে সেই সিদ্ধান্তটি যৌক্তিক নাকি অযৌক্তিক সেই বিষয়গুলো বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। আবেগে উদ্ভাসিত হয়ে আসলে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। আমরা বলিব ভাবের সুরা পান করো ভাই, কিন্তু জ্ঞান হারাইও না। তা হইলে তোমার পতন, আমার দেশের পতন, তোমার ধর্মের পতন, মানুষত্বের পতন। কত সুন্দর কথা দেখছো যে বলতেছে ভাবের সুরা পান করিও, ভাবকে ভাব করিও, আবেগ দেখাইও, কিন্তু ভাই জ্ঞান হারিও না। অর্থাৎ আবেগ দেখায় কিন্তু বিবেক হারাইয়া কাজ করিও না, তাহলে তোমার পতন হবে, তোমার দেশের পতন, তোমার ধর্মের পতন, এমনকি তোমার মানুষত্বের যে মনুষ্যত্ব আছে সেই মনুষ্যত্বেরও পতন হবে। ভাবের দাস হইও না, ভাবকে তোমার দাস করিয়া লও। কর্মের শক্তি আনিবার জন্য ভাব সাধনা করো, স্পিরিট বা আত্মার শক্তিকে জাগাইয়া তুলো, কিন্তু তাই বলিয়া কর্মকে হারাইও না। অন্ধের মতো কিছু না বুঝিয়া না শুনিয়া ভেড়ার মতো পেছন ধরিয়া চলিও না। নিজের বুদ্ধি, নিজের কর্মশক্তিকে জাগাইয়া তুলো। তোমার এই ব্যক্তি স্বতন্ত্রই দেশকে উন্নতির দিকে, মুক্তির দিকে আগাইয়া লইবে। এইসব জিনিস ভাব আবিষ্ট হইয়া চক্ষু বুঝিয়া হয় না, কোমর বাঁধিয়া কার্যে নামিয়া পড়িতে হইবে, এবং নামিবার পূর্বে ভালো করিয়া বুঝাইয়া সুঝাইয়া দেখিয়া লইতে হইবে ইহার ফল কি। শুধু উদ্ম সারের মতো দেওয়ালে সঙ্গে গা ঘেঁষড়াইয়া নিজের চামড়া তুলিয়া ফেলা হয় মাত্র। দেওয়ালে প্রভু কিন্তু দিব্যি দাঁড়াইয়া থাকেন, দেওয়াল প্রভু কিন্তু দিব্যি দাঁড়াইয়া থাকেন। তোমার বন্ধন ওই সামনের দেওয়ালকে ভাঙিতে হইলে তাহাকে তাহার ভিত্তিমূলে শাবল মারিতে হইবে। আবার বলিতেছি, আর ভাবের ঘরে চুরি করিও না, আগে ভালো করিয়া চোখ মেলিয়া দেখো, কার্যের সম্ভাবনা অসম্ভাবনার কথা
অগ্রে বিবেচনা করিয়া পরে কার্যে নামিলে নামের উৎসাহ অনর্থক নষ্ট হইবে না। মনে রাখিও, তোমার স্পিরিট বা আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করিতে তোমার কোনো অধিকার নাই, তাহা পাপ, মহাপাপ। পড়াটুকু এখানে মূলত শেষ হয়েছে। আমরা আসলে পড়ার পরবর্তী একটু অংশ দেখব, যেখানে হলো পাঠের উদ্দেশ্যটা আছে। এটা অনেক ইম্পর্টেন্ট, যে পাঠের উদ্দেশ্যটা কি। খেয়াল করো, এই প্রবন্ধটি পাঠ করে শিক্ষার্থীরা মহৎ কাজের জন্য অনুপ্রাণিত হবে। শুধু ভাবের উচ্ছ্বাসে উদ্বেল হওয়া নয়, ভাবের সঙ্গে পরিকল্পিত কর্মশক্তি ও বাস্তব উদ্যোগের প্রয়োজন সম্পর্কে সে সচেতন হইবে। এই জন্য মূলত এই রচনাটি রচিত হয়েছে। এখন আমরা পাঠ পরিচিতি থেকে একটা কথা পাই, যে এখানে এটা যুগবাণী গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবং এখানে লেখক পরিচিতি থেকে তোমরা কিন্তু কাজী নজরুল ইসলামকে সবাই চিনে থাকবে, যে হলো আমাদের হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার জন্ম মৃত্যু সালগুলো মনে রাখবে। 1899 সালে জন্মগ্রহণ করেছেন। এই সালের সাথে কিন্তু বনফুল যে আছে, বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়, তারও কিন্তু জন্মসালের মিল আছে। অবশ্যই এখানে বাংলা সহমল মনে রাখবা। কাজী নজরুল ইসলাম 1899 সালের 24শে মে এবং 1306 বঙ্গাব্দের 12ই জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেন। কোথায়? বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কিন্তু বিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারেনি। এখানে তার বড় একটা জীবনী আছে, অবশ্যই পড়ে নিবা। জন্ম মৃত্যু সালগুলো গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।